রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আজকে লাস্ট পার্ট আমরা পড়াবো। তাহলে আগের পার্টগুলো যারা দেখোনি ডিসক্রিপশনে লিংক আছে, তোমরা ভিডিওগুলো দেখে নাও। এবার বলছি দেখো যে ধাতুর ক্ষয়, এটা তোমাদের বইয়ে হেডিং দেওয়া নাই কোনো, আমি বলছি সেগুলো ভালোভাবে দেখো, ঠিক আছে? তাহলে ধাতুর ক্ষয় মানে কি আমরা জানি, যখন একটা কোনো ধাতু ধরো বায়ুর মধ্যে খোলা অবস্থায় থাকে, যেমন ধরো লোহা বা তামা বা যা কপার, যে কোনো যে ধাতুগুলো আছে যখন বায়ুতে খোলা অবস্থায় থাকে তখন সেগুলোর মধ্যে ক্ষয়ের সৃষ্টি হয়। সেই ক্ষয়গুলো সম্পর্কে আমরা জানবো। সেই ক্ষয়গুলোকে বলা হয়, জানো তোমরা, যে ধাতুর মধ্যে জং ধরা বা ধাতুর মধ্যে মরচের সৃষ্টি হওয়া। তাহলে সেটা কিভাবে হয় সেগুলো আমি আজকে বলছি, ভালোভাবে তোমরা দেখো। তাহলে ধাতুর ক্ষয় সেটা আমরা প্রথমে বলবো। তাহলে দেখো, প্রথম পয়েন্টে ধাতুর ক্ষয় কিভাবে হয়, তারপর আমি সবকিছু প্রত্যেকটা বলবো, লেখাবো, ভালোভাবে তোমরা দেখো। তাহলে দেখো, এখানে একটা যে কোনো একটা ধাতুর মধ্যে সেগুলোতে রাসায়নিক বিক্রিয়া ঘটে, দিয়ে সেটা হয় কিভাবে। ধরো এটা কোনো একটা ধাতু আছে, আমি লোহার ক্ষেত্রে প্রথমে আমি বলছি, এটা ধরো লোহার কোনো দণ্ড আছে বা কিছু আছে। তাহলে এবার দেখো, আমাদের যে লোহাগুলো পাওয়া যায় সেগুলো একদম 100%, 100% শুদ্ধ হয় না। সেগুলোর মধ্যে কিছুটা পরিমাণ অশুদ্ধি বা লোহার সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে আরো অন্য কোনো পদার্থ মিশে পাওয়া যায়, মানে সেটা একদমই 100% শুদ্ধ হয় না। তার জন্য সেই যে মিশে পাওয়া যায় তার প্রভাবে সেটার মধ্যে জং ধরে বা মরচে সৃষ্টি হয়। এটা ডিটেলস আমি বলবো, তার আগে বোঝো বিষয়টা। কি বললাম, একটা লোহা আছে, সেটার মধ্যে একদমই 100% লোহা থাকে না, সেটার সঙ্গে আরো অনেক কিছু মিশে থাকে, যেমন কার্বন। ধরো এটার মধ্যে এই সব জায়গায় কার্বন মিশে আছে, তাহলে পুরোটা লোহা আর একটু ধরো কার্বন, এবার এটা পুরোটা ছড়িয়ে থাকে কার্বনটা, ঠিক আছে? এবার দেখো, তাহলে এটা যে কার্বন আর লোহা বললাম একসঙ্গে মিক্স হয়ে আছে, তার জন্য এখানে দেখো দুটো অঞ্চলের সৃষ্টি হয়, ঠিক আছে? দুটো অঞ্চল মানে কি, একটাকে বলা হয় ক্যাথোড অঞ্চল আর একটাকে অ্যানোড অঞ্চল। যেমন আমরা তড়িৎদ্বার সম্পর্কে পড়েছিলাম, তাহলে সেই তেমনই এখানে দুটো অঞ্চল সৃষ্টি হয়, একটাকে ক্যাথোড অঞ্চল বলা হয় আর একটাকে অ্যানোড অঞ্চল, ঠিক আছে? এবার তার জন্য দেখো, এখানে যখন এই দুটো ভাগ হয়ে যায়, মানে একটাতে ক্যাথোড একটাতে অ্যানোড, দুটোতে ভাগ হয়ে যায়, তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি হতে পারে। এবার রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি হওয়ার জন্য সেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়, জানো তোমরা। যেমন ইলেকট্রনের আদান প্রদান যখন হয় তখন জারণ বিজারণ ঘটে, তেমনি এখানেও জারণ বিজারণটা হয়। তার প্রভাবে দেখো, প্রথমে এই যে লোহাটা আছে সেটা আয়ন উৎপন্ন করে। কি আয়ন? দেখো, Fe2+ আয়ন তৈরি করে। তাহলে বোঝা গেল, আমি বললাম এগুলো জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে দেখো Fe2+ আয়ন তৈরি করে। এবার এই আয়নটা দেখো মানে মরচে সৃষ্টির প্রথম ধাপ। এবার এটার সঙ্গে দেখো, যখন অক্সিজেন যুক্ত হয়ে যায়, তাহলে এই মরচে যখন পরে Fe2+ এর সঙ্গে যখন বায়ুর অক্সিজেন যুক্ত হয়ে যায়, দিয়ে এটা দেখো গঠন করে Fe2O3, ঠিক আছে? তোমরা এটা বিক্রিয়ার আকারে লিখতে পারো। তাহলে এই যে Fe2O3 তৈরি করে, সেটা থেকে দেখো মরচে পড়ার পরবর্তী স্টেপ শুরু হয়। তাহলে বললাম, যখন কোনো একটা জং ধরে সেটার মধ্যে কি হয়, প্রথমে যে আয়ন উৎপন্ন হয়, লোহার ক্ষেত্রে আমি বলছি Fe2+, আর কপারের ক্ষেত্রে Copper2+, এইভাবে। তারপরে সেটাতে অক্সিজেন যুক্ত হয়, দিয়ে Fe2O3 তৈরি করে, ঠিক আছে? এবার দেখো, এই যে Fe2O3 আছে, সেটা আবার যখন জলের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে জলের সঙ্গে বিক্রিয়া করে, Fe2O3 যখন আবার জলের সঙ্গে বিক্রিয়া করে, মানে যখন জল আসে, তোমরা জানো তো যে মরচে বা কোনো কিছু জলের, বায়ুর কারণে বা জলের কারণে, সেগুলোর কারণে সৃষ্টি হয়। তাহলে তেমনই এখানে যে জলটা আছে সেটা যুক্ত হয়ে যায়, দিয়ে কি তৈরি হয়, Fe2O3, তার সঙ্গে ডট, এখানে এখানে X লেখা হয়, তারপর এখানে H2O মানে জল। এবার দেখো, এই যে X লেখা হলো, এটা একটা মানে মান, মানে সেখানে কতটা পরিমাণে জল আছে সেটা, ঠিক আছে? তাহলে এইভাবে দেখো একটা জিনিস গঠন করে, মানে এই লোহাটার উপরে দেখো একটা আস্তরণ সৃষ্টি করে। সেই যে আস্তরণের কারণে লোহাটা ধীরে ধীরে ক্ষয় হয়। তোমরা জানো তো যে ধাতুটা ক্ষয় সৃষ্টি হয়, জং যখন ধরে দেখবা তার উপরে এই ধাতুটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। কেন? কারণ এটা বললাম, দেখো এই লোহাটার উপরে একটা আস্তরণ সৃষ্টি করলো, সেটাকে বলা হয় মরচে। মরচে মানে জং ধরা, ঠিক আছে? তাহলে একটা ধাতুর মধ্যে বললাম, দেখো প্রথম প্রক্রিয়াতে এইভাবে Fe2O3 যেমন লোহার ক্ষেত্রে তৈরি হয়, তারপর সেটা আবার জলের সঙ্গে যুক্ত হয়। দেখো এই যে মেন জিনিসটা আছে সেটাকেই বলা হয় মরচে বা জং, ঠিক আছে? তাহলে এইভাবে দেখো একটা ধাতুর মধ্যে সেটার ক্ষয় সৃষ্টি হয়। এবার এটা আমরা শুধু লোহার ক্ষেত্রে বললাম, কিন্তু আরো বিভিন্ন ধাতু আছে যেগুলোর ক্ষেত্রে মরচে গঠন হতে পারে, আমি বলছি। যেমন
ধরো তামা আছে, তাহলে সেই তামার ক্ষেত্রেও যখন এইভাবে বায়ুর সংস্পর্শে আসে তখন সেটার মধ্যেও জং আসতে পারে, মানে সেটার মধ্যেও ধাতুর ক্ষয় দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে তামার মধ্যেও ধাতুর ক্ষয় দেখা যায়। তারপর অ্যালুমিনিয়ামের উপরে যখন বায়ু বা কোনো কিছুর কারণে জং ধরে তখন সেটা দেখবা ধীরে ধীরে সাদা কালারের হয়ে যায়, মানে পুরো একদম সাদা কালারের সেটার মধ্যে জং সৃষ্টি হয়। তারপর যখন কপার মানে তামার মধ্যে যখন জং ধরে সেটাতে সবুজ কালার সৃষ্টি হয়, মানে সেটা সবুজ কালারের মধ্যে মতো একটা জং জং ধরে, মানে আস্তরণ সৃষ্টি করে। যেমন লোহার ক্ষেত্রে তোমরা দেখেছো বাদামি রঙের একটা আস্তরণ সৃষ্টি করে, সেটাকে মরচে পড়া বলা হয় লোহার ক্ষেত্রে। তেমনি তামার ক্ষেত্রে বা বললাম যেগুলো জিঙ্কের ক্ষেত্রে বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেই ধাতুগুলোর ক্ষেত্রেও ধাতুর ক্ষয় দেখা যেতে পারে। তাহলে ধাতুর ক্ষয়টা বললাম বিভিন্ন ধাতুর ক্ষেত্রে দেখা যেতে পারে, শুধুমাত্র লোহাতে হয় তেমনটা নয়। ঠিক আছে, এগুলো মনে রাখো। এবার আমরা জানবো নেক্সট যেটা টপিক, দেখো যে মরচে মানে জং ধরা কিভাবে কিভাবে বৃদ্ধি পায়, মানে কিভাবে খুব তাড়াতাড়ি হবে, মানে মরচে পড়াটা খুব কিভাবে তাড়াতাড়ি হয় সেটা আমরা জানবো। মানে এটা একটা দেখো, মানে এমন কিছু করতে হবে আমাদের যাতে জং না ধরে, তার জন্য আমরা একটা উপায় দেখবো। তার আগে আমরা দেখি যে কি কি কারণে সেটা বৃদ্ধি হয়। আমি মেন পয়েন্টগুলো লিখবো, তোমরা একটু ভালোভাবে এগুলো লিখে নিবা। ঠিক আছে, দেখো তাহলে প্রথম পয়েন্ট যেটা আছে, যখন পরিবেশের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়, মানে ধরো বৃষ্টি হয়ে গেছে বা কোনো কিছু, তাহলে তার সংস্পর্শে যদি কোনো কিছু আসে, যেমন ধরো সাইকেল আসে, তাহলে সেটার মধ্যে দেখবা জংয়ের সৃষ্টি হয়। তাহলে প্রথম পয়েন্ট বললাম জলীয় বাষ্প বৃদ্ধি, তোমরা ভালোভাবে লিখবা। আমি জাস্ট মেন পয়েন্টটা লিখছি যে জলীয় বাষ্প যখন বৃদ্ধি পায় তখন যে মরচে পড়াটা কি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে জলীয় বাষ্প যখন বৃদ্ধি হবে তখন মরচে পড়া যেটা আছে সেটা বৃদ্ধি হবে, মনে রাখবা। নেক্সট, এবার দেখো যখন উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে কোনো একটা জিনিসের মধ্যে যখনই উষ্ণতা বৃদ্ধি পায় তোমরা জানো সেখানে যে বিক্রিয়াগুলো আছে সেগুলো অনেক স্পিডে হয়, ফাস্ট হয়ে যায়। তার জন্য সেই যে মরচে পড়া যে স্পিড বা তাড়াতাড়ি সেটা হতে শুরু করে। তার জন্য যখন পরিবেশের মধ্যে উষ্ণতা বৃদ্ধি ঘটে তখন সেই যে কোনো বিক্রিয়া খুব তাড়াতাড়ি ঘটে, তার জন্য সেই যে বিক্রিয়া আছে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 2 নম্বর লিখো, যখন উষ্ণতা বৃদ্ধি হয়ে যায় তখন সেটার ক্ষেত্রে মরচে পড়ার গঠনটা খুবই বেশি হয়। ঠিক আছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলেও মরচে পড়াটা বৃদ্ধি হতে পারে। আচ্ছা, তারপর কি হবে, দেখো যখন কোনো একটা পদার্থের মধ্যে আয়ন থাকবে, আয়ন মানে কি তোমরা জানো 2 প্রকার হয়, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। যেমন যখন তোমরা দেখেছো সমুদ্রের নিচে যখন জাহাজ চলে বা জাহাজ মানে পানি জাহাজ বা তারপর আর যে আছে সাবমেরিন, তারপর যেগুলো আছে সেগুলোর মধ্যে সমুদ্রের জাহাজের নিচেগুলো দেখবা সেগুলো প্রচুরটা জং ধরে, মানে প্রচুর সেগুলোর মধ্যে মরচে সৃষ্টি হয়, মানে জং ধরে। কেন হয়, কারণ আমরা জানি লবণ, সমুদ্রের জলের মধ্যে লবণ থাকে, তাহলে সেই লবণ থাকার কারণে সেটার মধ্যে দুটো আয়ন তৈরি হয়, Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়ন। তো সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের প্রভাবে সেখানে প্রচুর পরিমাণে আয়ন সৃষ্টি হয়। তার প্রভাবে আয়ন যখন বৃদ্ধি পাবে তখন সেটার মধ্যে যে বিক্রিয়াগুলো আছে খুবই ফাস্ট হবে, তাড়াতাড়ি হবে। তার জন্য যে মরচে পড়ার যে প্রক্রিয়াটা খুবই তাড়াতাড়ি হয়। তাহলে বললাম যখন আয়নটা সৃষ্টি হয় তখন সেই যে মরচে পড়ে সেটা খুবই তাড়াতাড়ি হয়। তো সেই তাড়াতাড়ি বা ফাস্ট হওয়ার জন্য সেটার মধ্যে মরচে পড়ার যে পদ্ধতি সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্ট দেখো, যখন বললাম আমরা দেখো আয়ন বৃদ্ধি পায়, আয়ন বৃদ্ধি পায়। আয়ন বৃদ্ধি পায় মানে কি, সেটাকে তোমরা এটা বলতে পারো যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যখন আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, মানে এগুলো যখন হয় তখন কি ক্যাটায়ন অ্যানায়ন মানে কি এগুলো সব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িতের রাসায়নিক প্রবাহ চ্যাপ্টারে আমরা পড়াবো বা পড়িয়েছি, সেখানে তোমরা ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিতে পারো, সেখানে বলেছি আমি যে কিভাবে এগুলো হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে বললাম এই যে কয়েকটা বিষয় আছে সেগুলোর জন্য একটা লোহার মধ্যে মরচে সৃষ্টি হতে পারে। তাহলে এবার আমরা জানবো যে মরচে পড়া বা জং ধরা থেকে কিভাবে নিবারণ মানে কিভাবে বাঁচানো যায় সেগুলো। মানে ধরো একটা যে কোনো ধাতু আছে, তাহলে সেই ধাতুটাকে এইভাবে জং ধরা থেকে আমরা কিভাবে বাঁচাতে পারবো, এবার সেগুলো আমরা কয়েকটা পদ্ধতি আমরা দেখব। আছে কয়েকটা পদ্ধতি, পরপর আমি বলছি। দেখো তাহলে যে প্রথম পদ্ধতি আছে সেটা আমি বলছি। আচ্ছা তোমরা এবার হেডিং দাও, যে আমি সংক্ষেপে লিখছি নিবারণ করা, মরচে নিবারণ করা। মরচে নিবারণ করা মানে কি, মরচেটাকে কিভাবে বাঁধা দেওয়া যায় সেটা। ঠিক আছে, দেখো তাহলে প্রথম যেটা পয়েন্ট বলছি, এবার তোমরা আমার ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সব কিছু সায়েন্সের পড়াবো, তো তোমাদের অবশ্যই কাজে আসবে এবং তোমরা আমাদের
ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিও যে আমি পড়াচ্ছি, তাহলে আমাদের ভালো হবে। অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো। দেখো, যখনই কোনো একটা জিনিসের মধ্যে জং ধরে, তার আগে সেটার মধ্যে যদি কোনো প্রলেপ দেওয়া হয়, প্রলেপ মানে কি, জিঙ্কের প্রলেপ হতে পারে বা ক্রোমিয়ামের প্রলেপ, বা যে কোনো একটা কম সক্রিয় ধাতুর, মানে বেশি সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হবে। যেমন ধরো লোহা আছে, তাহলে লোহার উপরে ধরো আমরা জিঙ্কের বা কোনো কিছুর প্রলেপ দিয়ে দিলাম। তাহলে একটা জিনিসের যখন অন্য কোনো জিনিসের উপর প্রলেপ দেওয়া হবে, তখন সেটার মধ্যে যে সক্রিয়তা সেটা অনেকটা কমে যাবে। তাহলে সেই সক্রিয়তা কমে যাওয়ার কারণে সেটা মরচে গঠনটা খুব কম হবে। ঠিক আছে, তাহলে প্রথম লিখো ধাতু, ধাতুর প্রলেপ, প্রলেপ দিয়ে। ঠিক আছে, তাহলে এটা প্রথম পয়েন্ট বললাম যে যখন প্রলেপ দিয়ে হবে তোমরা এগুলো ভালোভাবে নিজের মতো করে লিখবা যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এবার এটা প্রথম পয়েন্ট বললাম। আর কি হবে দেখো, যখন এটা তোমাদের বাড়িতে বা কোনো জায়গায় দেখেছো সবাই করা হয় এটা। দেখো, যখন কোনো একটা জিনিসের মধ্যে জং ধরবে, যেমন ধরো দরজা আছে বা জানলা আছে, তাহলে সেটার মধ্যে দেখবা একটা রং বা কোনো কিছুর মধ্যে কি করা হয়, মানে সেটাকে রঙিন করে দেওয়া হয়, মানে সেটার মধ্যে কোনো একটা জিনিসের প্রলেপ দেওয়া হয়। যেমন ধরো আলকাতরা বা কোনো কিছু, সেগুলোর মধ্যে যখন দেওয়া হবে তখন সেটার মধ্যে মরচে গঠন হবে না। তার মানে সেটাতে কোনো একটা রং বা কোনো কিছু ছাপিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর পয়েন্ট লিখো, রং জাতীয়, রং জাতীয় পদার্থ, পদার্থ জড়ানো, জড়ানো মানে কি তার উপরে দিলে। তাহলে এটা যখন করা হবে তখন সেটার মধ্যে কি হবে, মরচে আর হবে না। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট বললাম। আর একটা দেখো, যখন কোনো একটা ধাতু বিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয় মানে কি, যদি সেটা একদম 100% শুদ্ধ হয়, মানে সেটার মধ্যে একদম লোহা থাকে, কোনো কিছুই না থাকে। তাহলে আমি একটু আগে যেগুলো প্রক্রিয়াগুলো বললাম, যে যখন দুটো অঞ্চল হবে, ক্যাথোড অঞ্চল, অ্যানোড অঞ্চল, তাহলে সেগুলো হতে পারবে না। তার জন্য যদি একটা লোহা পূর্ণ একদম বিশুদ্ধ হয়, তাহলে সেটার মধ্যে কোনোদিনই জং ধরবে না। ঠিক আছে, যেমন দিল্লির কুতুব মিনারের কাছে একটা লোহার মানে অনেক বড় কি বলতে পারো যে একটা লোহার কোনো একটা বস্তু আছে, আছে হ্যাঁ, সেটাকে একটা স্তম্ভ বলা হয়, একটা স্তম্ভ আছে। তাহলে সেটার মধ্যে কোনোদিনও জং ধরে না, সেটা প্রায় অনেক বছর ধরে আছে, মানে হাজার 500 বছর ধরে নাও। ঠিক আছে, তাহলে ওই যে এত বছর ধরে আছে, তাহলে সেটার মধ্যে এখনো জং ধরেনি, কারণ সেটা একদমই বিশুদ্ধ লোহা, 100% শুদ্ধ লোহা দিয়ে তৈরি হয়েছিল। তাহলে সেই তৈরি হওয়ার কারণে সেটার মধ্যে এখন পর্যন্ত জং ধরেনি। তাহলে একটা যখন বললাম লোহা সম্পূর্ণ বিশুদ্ধ রূপে তৈরি করা হয়, তাহলে সেটার মধ্যেও কি হবে না, জং ধরবে না। তাহলে 3 নম্বর পয়েন্ট লিখো, বিশুদ্ধ লোহা ব্যবহার, বিশুদ্ধ লোহা যখন ব্যবহার করা হবে তখন সেটার মধ্যে কোনোদিনও লোহার মধ্যে মরচে সৃষ্টি হবে না। তাহলে এই যে মেন পয়েন্টগুলো বললাম, ধাতুর ক্ষেত্রে কিভাবে মরচে গঠন হয়, তারপর কিভাবে সেগুলো বৃদ্ধি পায়, তারপর কিভাবে কি হয়, সেগুলো ভালোভাবে তোমরা মনে রাখো। ঠিক আছে, এবার দেখো এখানকার যে মেন জিনিসগুলো বললাম, তারপর তোমাদের বইয়ে দেখবা একটা প্রক্রিয়ার নাম লেখা আছে, সেটাকে গ্যালভেনাইজেশন প্রক্রিয়া বলা হয়। গ্যালভেনাইজেশন প্রক্রিয়া মানে কি, দেখো যখন আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে এটা বলেছিলাম, আবার বলছি আমি, দেখো এইভাবে দুটো থাকে, একটাকে বলা হয় প্লাস 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 প্লাস, আর একটা মাইনাস 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 মাইনাস। এবার যখন ব্যাটারি যুক্ত করা হয়, এটা ধরো কোনো একটা ব্যাটারি আছে, তাহলে এটাকে এটাকে বলা হয় অ্যানোড। যে প্লাস পয়েন্ট আছে সেটাকে বলা হয় অ্যানোড, আর মাইনাস যে পয়েন্ট আছে সেটাকে বলা হয় ক্যাথোড। ঠিক আছে, এখানে আমি কি বলছি দেখো, এখানে আমি বলছি যে গ্যালভেনাইজেশন, গ্যালভেনাইজেশন কাকে বলা হয় বা কাকে বলে সেগুলো আমি বলছি। ঠিক আছে, তাহলে গ্যালভেনাইজেশন কাকে বলে, যখন কোনো ধাতুর ওপর যখন লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, সেই পদ্ধতিকে বলা হয় গ্যালভেনাইজেশন। বোঝা গেল, যখন লোহার ওপর জিঙ্কের, এবার সেটা কিভাবে হয় দেখো, এখানে যে অ্যানোড আছে সেই অ্যানোডের মধ্যে আমাদের রাখতে হবে, অ্যানোডের মধ্যে রাখতে হবে জিঙ্ক, অ্যানোডের মধ্যে রাখতে হবে জিঙ্ক, আর যে ক্যাথোড আছে ক্যাথোডের মধ্যে রাখতে হবে লোহা Fe। দিয়ে এই যে জিঙ্ক আছে সেটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে, দিয়ে এই লোহার উপরে একটা আস্তরণ সৃষ্টি করবে, মানে এই জিঙ্কটা লোহার মধ্যে চলে আসবে। তাহলে এই যে প্রক্রিয়া যেটা চলে এলো সেটাকে গ্যালভেনাইজেশন বলা হয়। এবং এটা ডিটেলসে জানা থাকলে আমাদের তড়িতের রাসায়নিক প্রভাব চ্যাপ্টারের সেই ভিডিওগুলো দেখো। ঠিক আছে, এবার দেখো গ্যালভেনাইজেশন তাহলে কি, লিখো যে পদ্ধতিতে, যে পদ্ধতিতে
লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাকে গ্যালভানাইজেশন বলে। তাহলে বোঝা গেল, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিব, দিয়ে সেটাকেই বলা হবে গ্যালভানাইজেশন। ঠিক আছে, এবার লাস্ট একটা টপিক, তারপরে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা জানবো যখন কোনো একটা ধরো ফল আছে, যেমন আলু আছে বা ডাব আছে সেগুলো, ঠিক আছে, বা আপেল আছে। তাহলে আমি আপেলের ক্ষেত্রে বলছি, দেখো যখন কোনো একটা আপেলকে খোলা অবস্থায় রাখা হয় তখন দেখবা সেটার মধ্যে ছোপ সৃষ্টি হয়, বিভিন্ন রঙের ছোপের সৃষ্টি হয়। তাহলে এবার আমি ওটাই বলবো যে সেটা কেন হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমরা জানি যে যখন আপেল বা কোনো কিছুর মধ্যে ওটাকে কেটে রেখে দেওয়া হয় তখন সেটা পরিবেশের সঙ্গে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার সৃষ্টি করে। এবার অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন সেখানে জারণ বিজারণ ঘটে। এবার সেই যে জারণ বিজারণটা ঘটলো সেই কারণে ওই যে মেনলি জারণ বিক্রিয়া হয়, তাহলে সেই জারণের কারণে সেখানে ওইটার মধ্যে একটা আস্তরণ সৃষ্টি হয়, মানে আপেলের ক্ষেত্রে তার উপরে একটা আস্তরণের সৃষ্টি হয়, সেটাকেই বলা হয়, মানে বললাম সেটার কারণেই যে আপেলের মধ্যে ছোপের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে একটা আপেলের মধ্যে সেটা কেটে রেখে দিলে আমরা বললাম সেটা পরিবেশের সঙ্গে বিক্রিয়া করে দিয়ে সেখানে জারণ বিক্রিয়া ঘটে, তার জন্য সেটার মধ্যে ছোপ সৃষ্টি হয়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট ছিল, তোমরা মনে রাখবা। আর লাস্ট দেখো টপিক যেটা বলবো, যখন আগুন জ্বলে তো সেটা কিভাবে কি হয়। ধরো আগুন মানে ফায়ার, কোনো জায়গায় জ্বলছে, ঠিক আছে, এটা ধরো কোনো একটা আছে, সেটার মধ্যে ধরো এগুলো আমরা বলছি যে আগুন আছে। তাহলে যখন আগুন জ্বলবে তখন তোমরা জানো কি উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয়। কারণ এটার সঙ্গে দেখো এখানে কার্বন থাকে কাঠের মধ্যে, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, দিয়ে কি তৈরি হয়, দেখো এখানে CO2 উৎপন্ন হয়। তাহলে দেখো যখন অক্সিজেনটা যুক্ত হয়, তাহলে আমরা জানি যখন কোনো পদার্থে অক্সিজেন যুক্ত হয় সেখানে কি ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। তাহলে এখানে কি বিক্রিয়া ঘটে, জারণ। তাহলে দেখো, তাহলে বলছি আমি কোনো জিনিস, ধরো একটা মোমবাতি বা কোনো কিছু আছে, সেটাকে যখন ঢেকে দেওয়া হয়, মানে সেখানে যখন অক্সিজেন থাকে না তখন দেখবা সেটা আর জ্বলতে পারে না, কারণ সেখানে যখন অক্সিজেন শেষ হয়ে যাবে তাহলে অক্সিজেনের অভাবে কোনো বিক্রিয়া ঘটতে পারে না, মানে পোড়ার ক্ষেত্রে। তাহলে যে কোনো জিনিস পড়তে কি লাগে, অক্সিজেন প্রয়োজন হয়। তার জন্য দেখবা তোমাদের যখন ইলেকট্রিক বাল্ব তৈরি করা হয় সেটার ভিতরে একটা আর্গন গ্যাস রাখা হয়, কারণ মানে একটা কাঁচ থাকে সেই কাঁচের ভিতরে, এবার কাঁচটা না থাকলে অক্সিজেন থাকবে, তার জন্য সেখানে সেটা পুড়ে যেতে পারে, কিন্তু সেখানে ওই কাঁচের মাধ্যমে নাইট্রোজেন বা আর্গন গ্যাস রেখে দেওয়া হয়, তার জন্য সেটার মধ্যে বিক্রিয়া ঘটে না, তার কারণে সেখানে হয় না, মানে আগুন জ্বলে না, সেটা পুড়ে যায় না। ঠিক আছে, এগুলো হয় মনে রাখো। এবার যে কোনো বললাম যখন কোনো কিছু পুড়তে সাহায্য করে অক্সিজেন, তার জন্য অক্সিজেনটাতে জারণ বিক্রিয়া ঘটে, এক কথায় জারণ বিক্রিয়ার কারণেই আগুন জ্বলা সৃষ্টি হয়। বোঝা গেল, তাহলে জারণ বিক্রিয়ার কারণে সেটা হয়। এটাই আমাদের লাস্ট টপিক ছিল। আরো যদি কোনো কিছু পয়েন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে আমাদের বলিও। একটা প্রশ্ন খুব ভালোভাবে শোনো, গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, ভালোভাবে শোনো, কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, এটা তোমরা কমেন্টের মধ্যে আমাদের জানাও, এবং আমাদের ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের প্রত্যেকটি ভিডিও তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা, সেখান থেকে দেখতে থাকো। আর যে কোনো চ্যাপ্টার তোমাদের দরকার হবে তোমরা কমেন্টের মধ্যে আমাকে জানাও, আমি সেই চ্যাপ্টারটি অবশ্যই আপলোড করবো। আবার দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে, তোমরা দেখতে থাকো এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করে দাও।